ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের 1 হচ্ছে অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর পত্রিকা। একের 2 কলকাতায় বর্ষামঙ্গল হবে শ্রাবণ মাসে। একের 3 বিপ্লবী হরিদাস দত্ত ছদ্মবেশ গ্রহণ করেছিলেন গাড়োয়ানের। একের 4 টুনু দৌড়াতে পারে হরিণের মতো। 2-এর 1-এ বলেছে পানিশমেন্ট শেল কোথায় ছিল। কাশীর জেলের পানিশমেন্ট শেলটি কোথায় ছিল? কাশীর জেলের পানিশমেন্ট শেলটি জেলের প্রাচীরের বাইরে মাটির নিচে ছিল। 2-এর 2-এ বলেছে হাওয়ার টাকা তাই আবার হাওয়াতে ফিরিয়ে দিতে হয়, বক্তা জাদুকর চাঁদ মিয়া। 2-এর 3 আমার মনের মধ্যে গান জেগে ওঠে এবং তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। এই বাক্যে উল্লেখিত দিনুর পরিচয় দাও। দিনু সম্পর্কে রবীন্দ্রনাথের পৌত্র। তিনি রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র। দীপেন্দ্রনাথের পুত্র হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার। 2-এর 4 বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পে বৃষ্টিকে কোন দেশে যেতে বলা হয়েছে? স্পেনে যেতে বলা হয়েছে। 3-এর 1 3-এর দাগে আসি। এখানে প্রশ্নের মান হলো 2, যে কোনো দুটো করতে হবে। এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কী? আর এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? আমরা এখান থেকে এইটা বলবো যে হুলিয়া কথার অর্থ হলো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন। আর এদের আশ্রয়দাত্রী ছিলেন ননিবালা দেবী। আর এই পোর্শনটার একটুখানি আমরা বলবো না, যে এরা কারা বা হুলিয়া থাকার জন্য কিভাবে চলাফেরা করতেন, এটা আর বলবো না। আমাদের শুধু এই দুটো জানতে চেয়েছে, হুলিয়া শব্দের অর্থকে আর এদের আশ্রয়দাত্রী কে ছিলেন। 3-এর 2 বলেছে সর্বনাশ হলো, দেখছি সর্বনাশের কারণ কি। প্রশ্নোদ্ধৃত অংশটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গাধার কান গল্প থেকে নেওয়া হয়েছে। টাউন স্কুলের চিরাচরিত বিশ্বাস খেলার মাঠে নামার আগে গাধার কান মলে খেলতে নামলে তারা জয়লাভ করবে। তাই খেলা শুরুর আগে সমরেশ গাধা খুঁজতে বেরিয়েছিল, কিন্তু খেলা শুরুর যখন 15 মিনিট বাকি তখনও সমরেশ না ফিরলে টাউন স্কুলের ক্যাপ্টেন গিরিন উক্ত কথা বলেছিল। 4-এর দাগে আসি। 4-এর প্রত্যেকটার মান হচ্ছে, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বার করে। 4-এর 1 বলেছে সকলের সাফল্য জড়িয়ে নাটকের সাফল্য, ও না একটা বাদ গেছে। 3-এর 3-এ রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি তর্জমা কে করেন? আর এই গল্পে মোট কয়টি কিশোর চরিত্র আছে? রাস্তায় ক্রিকেট খেলা গল্পে তর্জমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। আর গল্পে মোট কয়টি কিশোর চরিত্র রয়েছে? রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট 3টি কিশোর চরিত্র রয়েছে। এরা হলো অ্যামি, ভার্ন আর সেলো। 4-এর দাগে আসি। 4-এতে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তার মান হচ্ছে 5। 4-এর 1-এ বলেছে সকলের সাফল্য জড়িয়ে নাটকের সাফল্য, কে কাকে কথা বলেছিল, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এটা পটলবাবু ফিল্মস্টার গল্প থেকে দিয়েছে। গগন পাকরাশি পটলবাবুকে কথা বলেছিলেন। গগন পাকরাশি ছিলেন পটলবাবুর নাট্যগুরু। ফিল্মে অভিনয় করতে গিয়ে পটলবাবু যে সংলাপ পেয়েছিলেন তা একটি কথাও না, শব্দ আ। তার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ওপরে উঠে আসে। তখন থিয়েটার এবং ফিল্মে অভিনয়ের কিছু পার্থক্য পটলবাবুর মনে ভেসে উঠেছিল। সেই সময় অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে ওঠে। থিয়েটারে কাজ করবার সময় তার নাট্যগুরু গগন পাকরাশি থিয়েটারের অভিনয়ের প্রসঙ্গে পটলবাবুকে একথা বলেছেন বা বলেছিলেন বলেছিলেন। 4-এর 2 ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন, পরিস্থিতির বর্ণনা করো। আচ্ছা, ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন, পরিস্থিতির বর্ণনা করে, এটা অজিত কৃষ্ণ বসু জাদু কাহিনী থেকে দিয়েছে। ইংল্যান্ডের বিখ্যাত জাদুকার ডেভিড ডেভান্টের একটা জীবনের আর কি ঘটনা। তো ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর ডেভান্ট একদিন সন্ধেবেলা একটি জনবিরল পথ দিয়ে একা বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি জোয়ান চেহারার লোক তাকে পাকড়াও করে এবং বলে যে ডেভান্ট যেন তার জাদুবিদ্যার সাহায্যে ওই লোকটি টুপিটি সিলিং দিয়ে ভরিয়ে দেন। এই বলে সেই লোকটি মাথা থেকে টুপিটি নামিয়ে চিৎ করে ধরেন ডেভান্টের সামনে। ডেভান্ট বুঝলেন পালাবার চেষ্টা করে লাভ হবে না, দৌড়ে বা কুস্তিতে লোকটির সঙ্গে পারবেন না তিনি। সন্ধ্যাবেলায় নির্জন পথে চেঁচিয়ে ডাকলেও সাড়া দেবার লোক নেই কাছাকাছি, সুতরাং লোকটিকে চটানো চলবে না। ডেভান্ট বুঝেছিলেন লোকটি গুন্ডা, গোয়ার অথবা পাগল। এতক্ষণ শুধু মুখ চালাচ্ছিল, এবার হয়তো হাত চালাবে।
সুতরাং কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন। কিছুক্ষণ জাদুকর সুলভ ভঙ্গিতে হাওয়ায় হাত চালিয়ে হাওয়া থেকে একটি সিলিং ধরে লোকটি টুপির ভেতরে ফেলে দিলেন। লোকটি খুব খুশি হলেন, কিন্তু ডেভান্টের কাছে মাত্র 6টি সিলিং। হাওয়া থেকে 6 সিলিংয়ের বেশি ধরা তার জাদুবিদ্যায় কুলোবে না। বিপদ শুরু হবে তারপরই, কারণ মাত্র 6 সিলিং দিয়ে লোকটি টুপি ভরবে না, মনও ভরবে না। এই গোয়ারের হাতে মার খাওয়ার থেকে বাঁচার জন্য হাওয়া থেকে টাকা ধরার কাজটিকে তিনি নানা কায়দায় যথাসম্ভব বিলম্বিত করতে লাগলেন, যেন লোকজন এসে পড়ার আগে সবগুলো সিলিং ফুরিয়ে না যায়। ডেভান্টের ভাগ্য ভালো ছিল, তাই তিনি হাওয়া থেকে লোকটিকে 4 সিলিং ধরে দিয়ে আরও বিলম্বিত লয়ে 5ম সিলিং ধরার তোড়জোড় করছেন। এমন সময় যেন ঈশ্বর প্রেরিত হয়েই 4-5 জন লোক এসে হাজির। তারা এই লোকটির খোঁজেই বেরিয়েছিলেন। লোকটির মাথা খারাপ। ডেভান্টের বেকায়দায় দুঃখ প্রকাশ করে তারা তাদের হারানিধিকে নিয়ে চলে গেল। এইভাবে ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন। 4-3 বলেছে, ভানু সিংহের পত্রাবলী রচনায় আত্রাই নদী এবং তার তীরবর্তী অঞ্চলে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ভানু সিংহের পত্রাবলী রচনায় আত্রাই নদীর বুকে বোটে করে যাওয়ার সময় লেখক রবীন্দ্রনাথ দেখেছেন আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, ঝোড়ো বাতাস বইছে, কুলে কুলে পরিপূর্ণ নদীটির স্রোত খরতর, আর সেই স্রোতের ঢেউয়ে দলে দলে শৈবাল ভেসে আসছে। রবীন্দ্রনাথ কেবল আত্রাই নদীর বর্ণনাই দেননি, নদীর তীরবর্তী অঞ্চলের নিখুঁত ছবিও তিনি তার রচনায় তুলে ধরেছেন। তিনি দেখেছেন বর্ষায় পল্লীর উঠোন পর্যন্ত জল উঠেছে। পল্লী অঞ্চলে ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল অত্যন্ত নিবিড়ভাবে বিস্তৃত হয়ে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। কবি দেখেছেন নদী তীরবর্তী কাঁচা ধানের ক্ষেত জলমগ্ন এবং কচি ধানের মাথাগুলো সেই জলের উপর ভাসমান। নদীর 2 তীর সবুজের বাহারে সেজে ওঠে এবং সেই সবুজের মাঝখান দিয়ে আত্রাই নদী তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। সব কিছুর ওপর বাদল সন্ধ্যার ছায়া নেমে এসেছে, যেন একটা ক্যানভাসের ছবি। এই জলস্থল ও আকাশে ছায়াময় শ্যামলতার ছবি দেখে কবির মনে গানের উদয় হয়েছে। 5-এর দাগে আসি, সঠিক উত্তর বেছে নিতে হবে। 3টে 1 নম্বরের এগুলো। 5-এর 1-এ বলেছে ভারতীর্থ কবিতাটি বিশ্বকবি লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। 5-এর 2-এ ভূধরকে কোন বিশেষণে বিশেষায়িত করা হয়েছে? ধ্যানগম্ভীর। 5-এর 3 বই থেকে মুখ তুলে টই পাওয়া যাবে সকালবেলা। 5-এর 4 আকাশের রঙের সংখ্যা লক্ষ। 6-এর 1-এ বলেছে হোক অপনীত সব অপমান ভার। অপনীত কথার অর্থ কি? অপসারিত বা দূর হয়েছে এমন। আচ্ছা, 6-এর দাগে প্রশ্নের মানও কিন্তু 1। 6-এর 2 বলেছে ভারতীর্থ কবিতায় কবি কাকে সূচিমনে সবার হাত ধরতে বলেছেন? কবি ভারতীর্থ কবিতায় ব্রাহ্মণকে সূচিমনে সবার হাত ধরতে বলেছেন। 6-এর 3-এ বলেছে টই কাঁপে সব। টই কোথায় কাঁপে? টই কাঁপে সব ছোট্ট পাখি রং বেরঙের পাখায়। ছোট্ট পাখি রং বেরঙের পাখায় টই কাঁপে। 6-এর 4 বলেছে দিনের শেষে ছোট ছোট ছেলে মেয়েদের ঘরে ফেরার সঙ্গে কবি কিসের তুলনা করেছেন? পাখির শাড়ির সঙ্গে তুলনা করেছেন। 7-এর 1-এ বলেছে ভারতবর্ষে প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে। ভারতীর্থ কবিতা থেকে এমন পংক্তি উদ্ধৃত করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতীর্থ কবিতায় ভারতবর্ষে প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এই পংক্তিটিতে ধ্যানগম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। 7-এর 2-এ বলেছে টই পড়া যায় পড়তে কোথায়? কোথায় কোথায় টই পড়া যায় তা কবিতা অবলম্বনে লেখ। বইয়ের সঙ্গে আমরা প্রায়শই লেজুর হিসাবে টই শব্দের প্রয়োগ করি। কবি প্রেমেন্দ্র মিত্র কিন্তু টই শব্দের স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন টই বইয়ের মাঝে লুকিয়ে থাকে, তাকে পেতে হয় বাইরের রোদ মাখানো গাছের ডালে পাতায়, খোলা মাঠে, আঁধার ঘেরা মেঘের বুকে, বিজলির মধ্যে, বৃষ্টি মাখা দিঘির জলে, ছোট্ট পাখি রং বেরঙের পাখায়, আর খোকা কুকুর মুখের মিষ্টি হাসিতে। 7-এর 3-এ বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো। কবি কাকে রুদ্রবীণা বেজে ওঠার কবি কেন রুদ্রবীণা বেজে ওঠার প্রত্যাশী? আচ্ছা, রুদ্রবীণা হচ্ছে দেবাদিদেব মহাদেবের বীণা। কবি রবীন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস রুদ্রবীণা বেজে উঠলে মানব জীবনে পরিবর্তন সাধিত হবে। রুদ্রবীণার সুরে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় ঘোষিত হবে। সমস্ত রকম বিদ্বেষ বলে মানুষ একাত্ম হয়ে উঠবে। তাই এই আশা নেই কবি রুদ্রবীণার বেজে ওঠার জন্য প্রত্যাশী। 8-এর দাগে আসি। 8-এর দাগে যে কোনো দুটো করতে হবে, তার মান হচ্ছে 5।
আমরা কি আর দেখতে পাবো ভাবছো? কাদের মধ্যে এই সংশয়? ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এই সংশয়। তারা কি বিষয়ে সংশয় প্রকাশ করেছে? সন্ধে হলেই আকাশ জুড়ে যে লক্ষ্য রঙের দৃশ্য আর কি ফুটে উঠবে, সেইটা তারা আর দেখতে পাবে না, সেই বিষয়ে সংশয় দেখতে পাবে কি পাবে না সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছে। আর কেন তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে? লিখবে যে কবি শঙ্খ ঘোষ দিনফুরালে কবিতায় কবি গোধূলি প্রকৃতির রূপ বর্ণনা করেছেন, আর সেই প্রকৃতির মনোহর রূপ বাচ্চাদের আকর্ষণ করলেও তাদের মন খারাপ করে ঘরে ফিরে আসার কথা বলেছেন। গোধূলির বর্ণময় প্রকৃতিকে দু চোখ ভরে দেখা তাদের হয় না। বড়দের প্রচলিত কঠোর নিয়মে তাদের মনোপ্রাণ আবদ্ধ, তাই সময় হলে তাদের অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসতে হয় ঘরে, থামিয়ে দিতে হয় খেলা, তা না হলে বাবা মারা হয়তো অজ্ঞান হয়ে পড়বেন। তাই অজ্ঞান হয়ে পড়বেন। 8-2 বলেছে আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? বিচিত্র বলার কারণ কি? কেনই বা সেই সুর কবির রক্তে ধ্বনিত হয়? উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতা থেকে সংগৃহীত। এখানে কবি ভারতবর্ষের মূল সংস্কৃতি, যেসব সংস্কৃতির মিলনে গড়ে উঠেছে সেই বিচিত্র সুরের কথাই বলেছেন। তাকে বিচিত্র বলা হয়েছে কেন? সুদূর অতীত থেকে ভারতবর্ষের বুকে নানা জাতি, নানা ধর্ম আর নানা সম্প্রদায়ের মানুষ নানা সময় নানা বৈচিত্র্য নিয়ে এসেছে। এদেশে এসে এদেশের ঐক্যের মন্ত্রে দীক্ষিত হয়ে ভারত সত্তায় তার একত্রে তারা মিলিত হয়ে আত্মার আত্মীয় হয়ে গিয়েছে, তাই বিচিত্র বলা হয়েছে। কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? গিরিপর্বত মরুপথ পেরিয়ে যুদ্ধের উন্মত্ততা নিয়ে রণদামামা বাজিয়ে বহু বিদেশি জাতি এদেশ আক্রমণ করেছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও লোভের বশবর্তী হয়ে। কিন্তু এদেশের মূল মন্ত্র দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি আর মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে গিয়েছে। তাই কবি তাদের মধ্যে তার আত্মার আত্মীয়কে খুঁজে পান, আর সেই কারণে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর কবির রক্তে ধ্বনিত হয়। 8-3 বলেছে দিন শেষে যখন সন্ধ্যা নামে তখন প্রকৃতির ক্যানভাসে কোন কোন প্রাকৃতিক পরিবর্তন চোখে পড়ে? দিন ফুরালে কবিতা অবলম্বনে লেখো। লিখবে যে দিনমণি সূর্য অস্তাচলে যাবার প্রস্তুতি নেন বিকেল থেকেই। ধীরে ধীরে বিকেল গড়ায় আর সূর্যদেবও এক ফাঁকে ডুব দেন, কিন্তু যাবার আগে সমস্ত আকাশকে যেন রঙিন সমুদ্রের রূপ দেন। মেঘে মেঘে লাল কমলা আকাশী কত না রঙের বিচ্ছুরণ। পাখিরা সারি বেঁধে ফেরে আপন নীড়ে, ক্লান্ত কৃষকও পথ ধরে বাড়ি। ধীরে ধীরে দিন ফুরানোর এক অপার্থিব গোধূলি আলোয় জগতের সবকিছুকে বড় মোহময় দেখায়, আর তারপরেই আকাশে ধীরে ধীরে ফুটে ওঠে একটি দুটি তারা, আর ঝুপ করে নেমে আসে রাজ্যের অন্ধকার। 9-1 দিয়েছে সোনাটিয়া স্কুলে কোন গান গেয়েছিল? সোনাটিয়া স্কুলে যে গান গেয়েছিল ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জনে। 9-2 সং লটারিতে কত টাকা পেয়েছিল? 5000 টাকা। 9-3 গাছঘরে সোনাটিয়ার জন্য কি রেখেছিল? গাছঘরে সোনাটিয়ার জন্য কে কি রেখে গেছে? হোটেলওয়ালা গাছঘরে সোনাটিয়ার জন্য নতুন জামা, চুল বাঁধা সাদা ফিতে রেখে গেছে। 10-1 বলেছে মাকুকে কোথায় পাওয়া গিয়েছিল? তাকে সোনাটিয়া খুঁজছিল কেন? সোনাটিয়া মাকুকে খুব ভালোবাসে। তাছাড়া সার্কাসের জানোয়ারেরা জোলাপ খেয়ে নেতিয়ে পড়ায় সবাই ঠিক করে যে মাকুকে খুঁজে বের করতেই হবে, কারণ মাকু একাই বিভিন্ন খেলা দেখিয়ে বাজিমাত করে দিতে পারে। সে কথায় সোনাটিয়া খুশি হয় এবং মাকুকে রাতের পার্টিতে খেলা দেখানোর কথা বলবে বলেই সোনা ও টিয়া মাকুকে খুঁজতে থাকে, আর ঘন বনের মধ্যে মাকুকে পাওয়া গিয়েছিল। 10-2 বলেছে সর্বনাশ হয়ে গেছে। কে কি সর্বনাশ করেছিল? সোনাটিয়া বটতলার হোটেলে পৌঁছে দেখে সবাই মহা ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এক সর্বনাশের কাণ্ড ঘটেছে। সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে জোলাপ খাইয়ে দেয়। 5 ঘন্টা বাদে হোটেলওয়ালার জন্মদিনের পার্টি, অথচ জানোয়ারেরা কাত হয়ে পড়েছিল। সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে আশঙ্কায় সং মনের দুঃখে বুক চাবড়াচ্ছিল। তাহলে সং ভুল করে জানোয়ারদের ভিটামিন বড়ির বদলে জোলাপ খাইয়ে দিয়ে সর্বনাশটা করেছিল।
11 দাগে আসি। 11-র 1-এ বলেছে সোনা টিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে বাড়িতে ফিরতে পারল। প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের মাকু গল্পে সোনা এবং টিয়া তাদের বাড়ির লোকজনের সঙ্গে শেষ পর্যন্ত ঘরে ফেরে। ঘাস জমিতে খেলা শেষ হবার পরে সবাই ছোটে বটতলার দিকে। সেখানে মালিকের জন্মদিনের ভোজের আয়োজন হয়েছিল। টিয়া হঠাৎ মালিকের কোল থেকে নেমে 2 হাত তুলে মামা বলে এলোমেলোভাবে দৌড়াতে থাকে। সোনাও 2 হাতে ঠোঁট চেপে জাদুকরের কোল থেকে নেমে অন্ধের মতো এগাছে ওগাছে ধাক্কা খেতে খেতে ছুটতে শুরু করে। এমন সময় বটতলার ভিড়ের মধ্যে গোলাপি শাড়ি পরা ওদের মামুনি খুন্তি নিচে রেখে ছুটে এসে সোনা টিয়াকে জড়িয়ে ধরেন। একটু পরেই মোটাসোটা লম্বা চেহারা ওদের বাপি হাসি হাসি মুখে ওদের কাছে আসেন। এভাবেই সোনা টিয়া তাদের বাবা মার সঙ্গে মিলিত হয়। এরপরে অনেক হাসি আনন্দের মধ্যে আম্মা ঠামুর সঙ্গে ওদের দেখা হয়। কেউ ওদের বকে না, সবাই ওদের আদর করতে চায়। ওদের পিসি, পিসেমশাই, পিসির খোকা বোম্বাও আসে বটতলায়। খাওয়া দাওয়া শেষ হলে ওদের পরিবারের সবাই বাড়ি যাওয়ার আয়োজন করলে প্রথমে সোনা টিয়া যেতে আপত্তি করে, কারণ তারা পরীদের রানীকে না দেখে যাবে না। তখন দরাবাজির সবথেকে ছোট ছেলেটি জানায় যে সেই পরীদের রানী সেজে খেলা দেখাতো। তখন সোনা টিয়া বাড়ি ফিরে যেতে রাজি হয়। তখন পিসেমশায়ের জিপে চেপে সোনা এবং টিয়া কালিয়া জঙ্গলের অভিযান সমাপ্ত করে বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরে আসে। 11-2 বলেছে পোস্ট অফিসের পিয়ন কি খবর এনেছিল সেই খবর শুনে সেখানে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল আলোচনা করো। পোস্ট অফিসের পিয়ন সঙের লটারি জেতার খবর নিয়ে এসেছিল। পোস্টমাস্টার ফেলারামের মতে সং লটারির টিকিটটা অফিসে জমা দিলেই 5,000 টাকা পাবে। এই খবরই পিয়ন সকলকে জানিয়েছিল। কেমন পরিস্থিতি হয়েছিল? পিয়নের মুখ থেকে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সং অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। মালিক বুক চাপড়ে ডুকরে কেঁদে ওঠে, বলে যে সে সঙের টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে। টিয়া টিকিট খুঁজে দেয়নি বলে মালিক টিয়াকে একটু দোষ দেয়। সোনা ওই আধখানা গোলাপি রঙের টিকিট দেখে চমকে উঠে টিয়ার হাত থেকে পুটুলি কেড়ে নিয়ে তার থেকে গোলাপি চাবিকাঠি বের করে, তার বাইরের গোলাপি মোড়ক খুলে ফেলে। সেই মোড়ক থেকে মামনি সিঁদুর পরার রূপোর কাঠি বেরিয়ে আসে। ওই মোড়কটি মালিকের হাতে দিয়ে সোনা বলে সেটাই টিকিটের বাকি আধখানা। খুঁজে পেয়ে টিয়া সেটা লুকিয়েছে। সোনা টিয়াকে একটু বকুনিও দেয়, সে মামনিকে না বলে সিঁদুর কাঠি নিয়েছে বলে। বকুনি খেয়ে টিয়া ভ্যা করে কেঁদে ফেলে। তারপর সে বলে কাগজটা সে বটতলা থেকে তুলে মাকুর চাবিকাঠি বানিয়েছিল। তা শুনে সোনা, ঘড়িওয়ালা, জাদুকর, অধিকারী সবাই হেসে ফেলে। মূর্ছা ভেঙে সঙ্গ হেসে ফেলে, আর তা দেখে টিয়াও ফিকফিক করে হাসতে শুরু করে। এই ঘটনা দেখে অন্যান্যরা পেটে হাত দিয়ে হো হো করে হেসে গড়িয়ে পড়ে। 12 দাগে আসি। 12-2 বলেছে যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। 12-2 কোনটি ঠিক নয়? কোনটি ঠিক নয় এখানে হবে ঘয়ের দাগেরটা ঠিক নয়। 12-3 বলেছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ কে বলা হয় অকারক। 12-4 হবে করণের বিপসার উদাহরণ কি কি খাবে। 12-5 হচ্ছে আমি তোমায় একটা বই দেব, এটা কর্মকারক হবে বইটা। আর 12-6 হাত যুক্ত হাতা, এটি কোন প্রত্যয়? এটা তদ্ধিত প্রত্যয়। 13 দিয়েছে বিষয়াধিকরণের উদাহরণ দাও। বিষয়াধিকরণের উদাহরণ হচ্ছে অনামিকা রূপে লক্ষ্মী, আলোচ্য বাক্যের রূপে বিষয়কে আশ্রয় করে অধিকরণ হয়েছে, তাহলে অনামিকা রূপে লক্ষ্মী। 13-2 এক কথায় প্রকাশ, উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ হলো বিথি। 13-3 দিয়েছে গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে ভালো মন্দ বিচার না করে সকলে যা করে তারই অনুসরণ। পুঁথিগত বিদ্যা অর্জনের গড্ডলিকা প্রবাহে না ছুটে প্রতিভাকে গুরুত্ব দিলে যথার্থ মানুষ মিলবে। 13-4 বলেছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে মানবীয়, এটা আছে তোমাদের ভাষা চর্চা বইয়ের 30 পাতায়। মানবযুক্ত স্নেহ হবে মানবীয়, এটা তদ্ধিত প্রত্যয়ের সম্বন্ধজাত বা যোগ্য অর্থে। 13-5 দিয়েছে বাক্য প্রয়োগ করে বিধেয় কর্মের উদাহরণ দাও। এটা বলেছে বাক্যে প্রয়োগ করে বিধেয় কর্মের উদাহরণ দাও। বিধেয় কর্ম হচ্ছে পরশমণি সব লোহাকে সোনা করে, এখানে সোনা হলো শূন্য বিভক্তিযুক্ত বিধেয় কর্ম। 13-6 দিয়েছে প্রযোজ্য কর্তা কাকে বলে।
লিখবে যে কর্তা অপরের প্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। যেমন বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন, ছেলে যেহেতু বাবার প্রেরণায় কাজটি করছে তাই ছেলে হলো প্রযোজ্য কর্তা। আচ্ছা, এখানে রচনা তোমাদের কি লাগবে আমাকে কমেন্ট করে জানালে আমি কমিউনিটিতে পোস্ট করে দেব। আর এখানে 15 দাগে যে দুটো চিঠি আছে সেটা একটা আছে বইয়ের 53 পাতা আর একটা আছে বইয়ের 56 পাতায়। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।